স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শ্রুতির ঘুম ভাঙল সকাল সকালই। দেওয়াল থেকে মাথা তুলে সূর্যের আলোতে চোখ মুখ কুঁচকে ফেলল, তবুও শ্রুতি তাকিয়ে রইল নির্নিমেষ। সূর্যের কি সুন্দর তেজ! শ্রুতির মন ভালো হয়ে গেল। মনে হলো এই আলোর তেজের সাথে সাথে সে নিজের ভেতরেও তেজ অনুভব করছে। মনের সব অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। শ্রুতি উঠেই দরজা খুলল, ফ্রেশ হয়ে গোসল করে নিল। দরজার সামনের টেবিলটা কষ্ট করে সরিয়ে নিল, এরপর বড় করে একটা শ্বাস ছাড়লো এবং নিল। শ্বাস ছাড়ার সাথে সাথেই যেন তার মধ্যে থেকে বেরিয়ে গেল সব ভয় যন্ত্রণা। ভেতরে ঢুকলো সাহস, তেজ। দিনের আলোর কি সুন্দর ক্ষমতা! মানুষের মনের ভয়কে দূর করার সাথে সাথে যোগায় বাঁচার নতুন সাহস, প্রেরণা দেয়, আশ্বাস, বিশ্বাস, ভরসা। শ্রুতি ঘর থেকে বের হতে নিয়েও হলো না। বের হওয়া মানেই ঝামেলা, কি দরকার শুধু শুধু? তবে হ্যাঁ, তার দাদি আম্মুর ঘরে যাওয়া যায়। শ্রুতি দাদির ঘরে ঢুকে সব দেখতে লাগলো। মানুষটা নেই, আর কখনো আসবে না। ভাবতেই ভেতরটা কেমন করে উঠল। মৃত্যু এত ভয়ঙ্কর কেন? একটা মানুষের মৃত্যুর সাথে সাথে কত মানুষ যে নিঃসঙ্গ হয়ে পড়ে, তা কি ওই মানুষটা কখনো জানবে? শ্রুতি খাটের দিকে তাকালো, ভেসে উঠল শৈশবের স্মৃতি। এই ঘরেই তো তার দাদি এক হাতে তাকে, অন্য হাতে বিভাকে জড়িয়ে ধরে রাখত। তার দাদির ছবি হাতে তুলে নিল। শাড়িতে মোড়ানো সাধারণ একটা মুখ, কিন্তু শ্রুতির মনে হলো এই পৃথিবীতে যদি সৌন্দর্যের তালিকা করা হয়, তাহলে তার মা, দাদি, আপা থাকবে সবার উপরে। ছবিটার দিকে তাকিয়ে বলল, দাদি ফিরে এসো, দেখো আমি এসেছি, এই বাড়িতে এসেছি। কত বড় বাড়ি, কত মানুষ, অথচ তোমার শ্রুতির জন্য এই বাড়িতে কেউ নেই। তোমার কি উচিত না ফিরে আসা? শ্রুতির ভীষণ ঘুম পেল। সে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে বন্ধ করে ফিরে এলো। তার দাদির বিছানায় শুয়ে দাদির বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মাহাথির বসে আছে নিজের টেবিলে, মুখভাব স্বভাবতই গম্ভীর এবং শান্ত। এক মনে কম্পিউটার টাইপ করে চলেছে। এর মাঝেই মনে পড়লো বিভার কথা। বিভার কথা এখনই মনে পড়লো, এটা ভুল। এখন সব সময়ই মনে পড়ে। মাহাথির মনে করতে চায় না, তবুও মনে পড়ে। সে কি কোনোভাবে মেয়েটাকে ভালোবেসে ফেললো? ভালোবাসা আবার কি? ভালোবাসা কি এতই সহজ? মাহাথির নিজের কাজে নিজে প্রচণ্ড বিরক্ত হয়ে কাজে মন দিল। তাও যেন মন মানতে চাইছে না। দিন যাচ্ছে আর সে কেমন যেন বিভা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা সে রেডি হয়ে বসে রইল, এমনকি নিজেই রান্নাঘরে গিয়ে বিভার হাত থেকে টিফিন নিল। টিফিন নেওয়ার পরেও সে গেল না, আবার এসে বসে রইল। মন বলল এখনো গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি, বিভার আয়তন কুর্সি পরে ফু দেওয়া বাকি। বিভা রান্নাঘর থেকে বেরিয়েই প্রশ্ন করলো, জাননি? বলতে বলতে এগিয়ে এসে মাহাথিরের মাথায় এসে ফু দিয়ে দিল। মাহাথির লক্ষ্য করলো বিভা তার দিকে তাকিয়ে মলিনভাবে হাসলো। এতেও মাহাথিরের ভীষণ আপত্তি হলো। বিভা মলিন হাসবে কেন? অন্যান্য দিন তো কত সুন্দর করে হাসে, একদম মনের ভেতর থেকে হাসে। মাহাথিরের মনে পড়ল শ্রুতিকে নিয়ে কিছু একটা হয়েছে, তবে সে ব্যাপারটা জানে না, জানতে হবে। তাতে যদি বিভার মন ভালো হয়। বিভার মন ভালো? মাহাথির যে কিনা কাজের সময় নিজের খাওয়ার কথাও ভাবে না, সেই কিনা কাজের সময় কাজ বাদ দিয়ে ভাবছে বিভার কথা। ভাবতেই পারে, বিভা তার বউ, সংসার করছে দুজন, তার তো ভাবা উচিত। সাধারণ কারণেই ভাবছে মাহাথির, এখানে বিশেষ কোনো কারণ নেই। ওসব ভালোবাসা টালোবাসা কিছু না। মাহাথির নিজেকে বুঝ দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো। কতটুকু সফল হলো কে জানে। শ্রুতির ঘুম ভাঙলো একদম বিকেলবেলায়। ঘুম থেকে উঠতেই মাথা চক্কর দিল, চারদিক হালকা অন্ধকার মনে হলো। ঠাস হয়ে আবার শুয়ে পড়ল সে। গতকাল থেকে সে না খাওয়া, পানি ছাড়া পেটে কিছু পড়েনি। মাথা তো ঘুরবেই, অস্বাভাবিক কিছু নয়। শ্রুতি বিছানায় ঠাস হয়ে পড়ে রইল আরও কতক্ষণ। এরপর শক্তি জোগাড় করে উঠে বসলো। সিদ্ধান্ত নিল বাহির থেকে কিছু কিনে আনবে। শ্রুতি উঠে গেল হাত মুখ ধুতে। যেই ভাবা সেই কাজ। টাকা দিয়ে বাহির থেকে খাবার কিনে নিয়ে এলো শ্রুতি। হালকা খাবার নিয়ে টেবিলে বসে গেল। আশেপাশে মানুষ বলতে শাহিনাকে দেখা গেল, মুখ শক্ত করে কাজ করছে নিজ মনে। বাকিটা কোথায় কে জানে। শ্রুতি খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানেই শুনতে পেল, ইবলিস শয়তানের ঘুম ভাঙল তবে?
শ্রুতি তাকিয়ে দেখলো আমিন শিকদার দাঁড়ানো, বাসার কাপড়েই আছে, অফিসে যায়নি নাকি। শ্রুতি উত্তর দিল, শয়তান আমাকে বললেন? আমি শয়তানের ঘুম তো ভেঙেছে সবার আগে, কিন্তু ঘর থেকে বের হইনি, কারণ আপনাদের চেহারা দেখতে ঘেন্না লাগে আমার। এর চেয়ে রুমে বসে মুরগির মতো ঝিমানো অনেক ভালো কাজ, তাই রুমে ঘুমাচ্ছিলাম। কেন, আমাকে মিস করেছিলেন নাকি আমিন শিকদার? একটা যে চট দিব না গাল, একদম ফাটাই দিব। বান্দির বাচ্চা, শ্বশুরবাড়ি থেকে চলে আসিস, আবার বড় বড় কথা। বাপের মুখ আমাদের মুখ দেখতে ঘেন্না লাগে। শাহিনা গর্জন করতে করতে এগিয়ে এলো। এমনিতেই সে শাহিনাকে সহ্য করতে পারে না, তার উপর খারাপ কথা শুনে শ্রুতির মুখ শক্ত হয়ে গেল। এত বিশ্রী কেন এই মহিলা, তাও হেসে দিল। বান্দিটা কে শাহিনা বেগম? আমিন শিকদার? আমিন শিকদার বান্দি হলে আমার কোনো সমস্যা নেই, সে বান্দি গালি হওয়ারই যোগ্য। আমিন শিকদার এবার অস্বাভাবিক রেগে গেল, নিজের এমন অপমানে বোধজ্ঞান হারিয়ে চিল্লিয়ে উঠল। বান্দি তোর মা? শ্রুতি খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের বাবার এমন নোংরা ব্যবহারে, অশ্রাব্য মুখের ভাষায় বমি পেয়ে গেল শ্রুতির। ঘৃণায় শরীর রিরি করে উঠল, সাথে তার নিজের মৃত মায়ের কথা উঠিয়ে যেন গরম তেলে পানি ছেটানোর মতো কাজ করা হলো। শ্রুতি চিৎকার করলো, একদম আমার মাকে নিয়ে কথা তুলবেন না, একদম না। আপনার মুখে আমার মায়ের নাম মানায় না। আপনার মতো একটা নোংরা পিশাচ জঘন্য মানুষ যদি আর একবার আমার মাকে নিয়ে কথা বলেন না, তাহলে আমি আপনার জিপটা টেনে ছিঁড়ে রাস্তার কুকুরদের খাওয়াবো। আমিন সাহেব তেড়ে এলো, শ্রুতির সামনে থেকে খাবার নিয়ে উল্টে ফেলে দিল মেঝেতে। আমিন সাহেবের আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল অনেক জোরে, কমপক্ষে 8-9 সেকেন্ড ভরে বাজলো। মনে হলো কেউ ভীষণ ক্ষোভ নিয়ে বাজালো। শাহিনা দ্রুত গিয়ে সদর দরজা খুলে দিল। দরজার সামনে সাদা পাঞ্জাবি পরিহিত মীর আসাদুজ্জামান দাঁড়ানো। শ্রুতি, শাহিনা, আমিন সবার দৃষ্টি তখন আসাদ সাহেবের দিকে। হতবাক হয়ে চেয়ে রইল সবাই। আসাদ সাহেব ভদ্রভাবে সালাম দিয়ে ভেতরে ঢুকে সে তার তীক্ষ্ণ চোখে সব পর্যবেক্ষণ করলো। নিচে খাবার পড়া, শ্রুতির হাতে খাবারের অংশ লেগে থাকা, আমিন সাহেবের রাগের রেশ ভরা চেহারা, সব বিবেচনা করে সে চুপ করে রইল। শ্রুতি আসাদ সাহেবকে দেখা মাত্র নিচু করে ফেলল তার মাথা। এই মানুষটাকে সে অসম্ভব শ্রদ্ধা করে, তবুও নিজের অজান্তে কিভাবে যেন ভুল হয়ে গেছে। শ্রুতি জানলে এমনটা কখনোই করতো না। শ্রুতির ভীষণ ভয় লাগছে। আসাদ সাহেব কি তাকে বকবে? বকার জন্যই বুঝি এসেছে? অজানা ভয়ে শ্রুতির চোখে পানি জমা হতে শুরু করলো। আসাদ সাহেব এগিয়ে গেল শ্রুতির দিকে। কালই তাকে তানহা বলেছিল যে শ্রুতি চলে গেছে আর নাকি আসবে না, এমন বলেছে শ্রুতি। সাথে ছিল তানহা বেগমের দুশ্চিন্তা ভরা কিছু কথা। তানহা বেগমের দুশ্চিন্তা দেখে তাকে ধীরে ধীরে সে ঘটনা বললে তানহা বেগম ভীষণ অবাক হয়, সাথে সরল মনে নিজের মত দেয় যে শ্রুতির কোনো দোষ নেই। বেচারি হয়তো তার বাবার উপর অনেক রাগ। তাছাড়া আমিন সাহেব ও শ্রুতি বিভার সাথে স্বাভাবিকভাবে কথা যে বলে না, তাও জানালো। নিজের স্বামীকে তার শ্রুতির দাদির মৃত্যুর দিনে করা আমিন শিকদারের ব্যবহারের কথা বলতেও ভুলল না তানহা। সব শুনে আসাদ সাহেব বুঝলেন যে আমিন সাহেবের মাঝেই সমস্যা, সেই তাদের সন্তানদের আগলে রাখতে পারেনি, যার ফলস্বরূপ শ্রুতি, বিভা, হামিম সবাই তার থেকে দূরে চলে গেছে। এছাড়া আমিন শিকদার তাকে অনেক মিথ্যা কথা বলেছে। তাকে বলা হয়েছিল শ্রুতি, বিভা, হামিম, শাহিনা আর তার ছেলে মেয়ে, অথচ বিয়ের পরে সে জানতে পেরেছে শাহিনা বেগম তার দ্বিতীয় ঘরের বউ। এমনভাবে অনেক মিথ্যা কথাই আমিন সাহেব তাকে বলেছে। সব ভাবতেই আসাদ সাহেবের মুখ শক্ত হয়ে গেল। এরপর আজ সকালেই আসাদ সাহেব অফিসে গিয়ে ভাবছিল শ্রুতির কথা। শুধু শুধু মেয়েটা চলে গেছে রাগ করে, না জানি ওই ঘরে কত ঝামেলা হচ্ছে। একটা ভুল করেছে তাই বলে বাড়ি ছেড়েই চলে যেতে হবে নাকি? সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সে যাওয়ার পথে শ্রুতিকে নিয়ে যাবে। তাই তো তার ছেলেকে অন্য গাড়ি পাঠিয়ে দিয়ে সে এসে আসতে আসতে ঠিক করেছে বাড়িতে গিয়ে পার্থিবের গালে একটা চড় বসাবে। বউ চলে এসেছে অথচ তার কোনো চিন্তাই নেই। চিন্তা নেই, ব্যাপারটা এমন নয়। পার্থিব আজ অফিসে অনেক অন্যমনস্ক ছিল, যা আসাদ সাহেব লক্ষ্য করেছে। আসলে ঘরে শান্তি না থাকলে কোথাওই শান্তি নেই। বাবা, তুমি এখানে? সবাই পিছন ফিরে দেখলো পার্থিব দাঁড়ানো। শ্রুতি সহ সবাই ভীষণ অবাক হয়ে চেয়ে রইল পার্থিবের পানে। তুমি এখানে কি করছো? পার্থিব কি বলবে
ভেবে পেল না। সকালে অফিসে গেলেও কোনো মতে মন কাজে বসেনি। শুধু ভেবেছে শ্রুতি কেমন আছে, খেয়েছে কিনা, তার বাবা তার সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করছে কিনা, শ্রুতি কাঁদছে কিনা। সব দুশ্চিন্তা মিলে তার অবস্থা ছিল নাজেহাল। তাই সকালবেলা মস্তিষ্ককে জিতিয়ে দিলেও দুপুরবেলা অফিসে বসে মনকে জিতিয়ে দেয় পার্থিব। মনে মনে ঠিক করে যাওয়ার পথেই শ্রুতিকে নিয়ে ফিরবে। লাগবে না শাস্তি দেওয়া, তাছাড়া শ্রুতি তো এতদিন ভালোই ছিল, সেই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়েছে ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল শ্রুতির কাছে আসবে। অফিস শেষ হতে বাবার অন্য গাড়িতে যাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ দিল পার্থিবকে। এইবার সে শ্রুতিকে নির্দ্বিধায় আনতে যেতে পারবে। বাবাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে না, তার বাবাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে না। কিন্তু এ কি, এখানে এসে তার বাবাকে দেখে নিজেই চমকে গেল পার্থিব। তেমন কিছু না বাবা, শ্রুতির কাছে এসেছিলাম। আসাদ সাহেব আর ঘাটালো না, শ্রুতির দিকে ফিরে বলল, এই বাড়িতে এসেছো কেন কাউকে না বলে? এতক্ষণ শ্রুতি, আমিন, শাহিনা নীরব দর্শক হয়ে থাকলেও এখন শ্রুতিকে নীরব দর্শকের আসন ছেড়ে দিতে হলো। তাকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়া প্রয়োজন, অথচ শ্রুতি কিছু বলল না। আসাদ সাহেব ফের প্রশ্ন করল, রাগ করে চলে এসেছো? শ্রুতি মাথা নিচু করে বলল, সরি। সরি কোন কারণে? শ্রুতি আবারও নীরব রইল। সরি কিসের জন্য? চলে আসার জন্য নাকি গত পরশু বোকামোর জন্য? দুটোর জন্যই। কথা গলা দিয়ে বেরই হতে চাইছে না, কেমন আটকে আসছে। দুটো কাজের জন্য একটা সরি। শ্রুতি চোখ তুলে তাকালো। আসাদ সাহেবের মুখভঙ্গি গম্ভীর, মজা তো করছে না। সরি সরি। আরেকটা সরি তোমার বলা উচিত, কাউকে না বলে আসার জন্য বিপদ হতে পারতো। সরি। আসাদ সাহেব ঠোঁটে হালকা হাসি ফোটালো। মেয়েটা যেমন কঠিন তেমন নরম। একটু আগে বাহির থেকে সব কথাই সে শুনেছে। আমিন শিকদার, শাহিনা বেগম, শ্রুতির সব কথাই তার কানে এসেছে। শ্রুতির কোনো প্রকার দোষ আসাদ সাহেব দেবে না। শ্রুতি তার জায়গায় ঠিক বলেই মনে হলো আসাদের। সে শ্রুতির মাথায় হাত দিয়ে গম্ভীর মুখে বলল, আমি তোমাকে বকা দিয়েছিলাম, রাগারাগি কিংবা ধমক দিয়েছিলাম? শ্রুতি তাকে নাবোধক উত্তর দিল, তাহলে রাগারাগি ধমকাধমকি কিছুই করিনি, শুধু বলেছিলাম এমনটা আশা করিনি। এটাই কি বাবা হিসেবে ভুল হয়েছে? শ্রুতি আবারও নাবোধক মাথা নাড়ল। আসাদ সাহেব বলল, তাহলে চলে আসা কি উচিত হয়েছে বিনা কারণে? শ্রুতি আসাদ সাহেবের পাশে দাঁড়ানো পার্থিবের দিকে তাকালো। পার্থিব শ্রুতির দিকেই তাকিয়েছিল। শ্রুতি পার্থিবকে 420 ভোল্টের শক দিয়ে পার্থিবের দিকে আঙুল তাক করে উত্তর দিল, উনি উনি বকা দিয়েছে আমায়। শ্রুতির কথায় পার্থিব ভ্রু কুঁচকে ফেলল। শ্রুতি কারোর ধার ধারল না, পার্থিবের দিকে আঙুল তাক করে বলতেই থাকলো, উনি আমাকে সেদিন অনেক বকেছে, রাগারাগি করেছে, ধমকাধমকিও দিয়েছে, বলেছে আমি যেন বাড়ি থেকে বেরিয়ে যাই আর কোনোদিনও যেন ওই বাড়িতে না যাই। আরও বলেছে ওই বাড়িতে দেখলে নাকি আমার মারবে, মেরে খুন করবে। শ্রুতির অনর্গল মিথ্যে কথায় পার্থিব মুখ হা করে ফেলল। কি বলা যায় তার ভাষা খুঁজে পেল না। একবার তার নিজের বাবা, একবার শ্রুতির দিকে তাকিয়ে ঠোঁটে কিছু বলতে চেষ্টা করলেও হলো না। অন্যদিকে আসাদ সাহেব যেন আকাশ থেকে পড়ল শ্রুতির কথা শুনে। তার ছেলে এইসব করেছে তা বিশ্বাসযোগ্য নয়। আসাদ সাহেব মনে মনে হেসে ফেলল। শ্রুতি মেয়েটা একটু বেশিই বলে ফেলেছে। রাগারাগি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে আসাদ সাহেব বিশ্বাস করত, কিন্তু মারামারি পর্যন্ত চলে যাওয়ায় সে বুঝল শ্রুতি মিথ্যা বলছে। আসাদ সাহেব পার্থিবের দিকে শক্ত কণ্ঠে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি। এই শিখিয়েছি এতদিনে। নিজের বউকে মারতে চাও, ধমক দাও, এই তোমার ব্যক্তিত্ব। যাও ক্ষমা চাও। পার্থিব তার নিজের বাবার দিকে একবার তাকিয়ে শ্রুতির দিকে তাকালো। কি পরিমাণ বদমাইশ মেয়ে, মিথ্যা বলে নিজের স্বামীকে বকা খাওয়াচ্ছে। পার্থিব রাগ করল না। যদি বিনা দোষে ক্ষমা চাইলে শ্রুতি তার সাথে যায় তবে তাই সই। পার্থিব শ্রুতিকে বলল, ক্ষমা করে দিন শ্রুতি, রাগ করে ঠিক করিনি। শ্রুতি মাথা নিচু করে নিল। একদম উচিত কাজ হয়েছে, আমাকে বাসায় চলে আসতে বলে, তাই না? অসভ্য লোক। এবার বাড়ি যাওয়া যাক। শ্রুতি কিছু বলল না, অভিমান রাগ নিয়ে মাথা নিচু করে রইল। এইবার আসাদ সাহেব বলল, যাবে না বাড়ি? আপনার সাথে যাব বাবা, ওনার সাথে না। উনি আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। পার্থিব অস্বস্তিতে বার কয়েক চোখের পলক ফেলল। এই মেয়ে শুরু করেছেটা কি? মান সম্মান তো কিছু রাখবে না দেখছি। আচ্ছা তাহলে আসো। দাঁড়ান, হাত ধুয়ে আসি। শ্রুতি হাত মুখ ধুয়ে এসে বলল, চলুন বাবা।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দু কদম এগিয়ে গিয়েও থেমে গেল শ্রুতি। পিছন ফিরে বলল, বাবা, আমার ব্যাগ আনতে হবে। ওনাকে বলুন না আম্মুর রুম থেকে ব্যাগটা নিয়ে আসতে। শ্রুতির বাধ্য বাবা হয়ে আসাদ সাহেব পার্থিবকে তাই বলল। পার্থিবও উঠে গেল উপরে। পার্থিব ব্যাগ নিয়ে ফিরতেই শুনতে পেল আসাদ সাহেবের কণ্ঠ। বিআই, আমাদের সম্পর্ক পারিবারিক ব্যবসায়িক দুইভাবেই, তবে আমি আর চাইছি না ব্যবসায়িক সম্পর্ক রাখতে। আজ থেকে আপনার সাথে আমার ব্যবসায়িক কোনো প্রকার লেনদেন নেই, যা আছে পারিবারিক। আশা করি বুঝতে পারছেন কি বলেছি। আর শুনুন, সময় থাকতে নিজের ভিত্তি করতে হয়, যাতে মৃত্যুর সময় ভিত্তির উপর বাঁচা যায়। আমরা মানুষেরা বৃদ্ধ বয়সে ভালোবাসার যত্ন খুঁজি, অথচ তার জন্য যৌবন বয়সে সময় ব্যয় করতে হয় পরিবারের পিছনে। মৃত্যুর সময় আমি এইটার হিসাব নিব না যে কোন ব্যাংকে কত টাকা আছে, কত জমি কিনেছি। মৃত্যুর সময় আমি খুঁজবো ভালোবাসা, স্ত্রী ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তাদের ভালোবাসা আমার মৃত্যুর সুন্দর হবে, টাকা পয়সাতে নয়। তাছাড়া ধার্মিক নিয়ম বলি তো আছেই, টাকার পিছনে না ছুটে আমাদের উচিত সম্পর্কের পিছনে ছুটা। একটা সময় পরে গিয়ে আমার সম্পর্কের ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠি, টাকার জন্য না। আরছি, ভালো থাকবেন। এমন কিছু আমাদের করা উচিত নয় যাতে পরে ধুকে ধুকে মরতে হয়। শ্রুতি, পার্থিব, আসাদ সাহেব বেরিয়ে গেল একসাথে। আমিনা শাহিনা রণমূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। আমিন সাহেবের মন চাইল আসাদ সাহেবকে থাপ্পড় মেরে তার জ্ঞানী কথা বের করে দিতে। শ্রুতি বেরিয়ে দেখল দুটো গাড়ি। পার্থিব শ্রুতির ব্যাগ নিয়ে নিজের গাড়ির পেছনের অংশে তুলল। তা দেখে শ্রুতি আসাদ সাহেবের কাছে এসে বলল, বাবা, আপনার গাড়িতে যাই। ব্যাগ রেখে ভ্রু কুঁচকে তাকালো পার্থিব। এই মেয়েটা শুরু করেছে কি? পার্থিবকে অবাক করে দিয়ে আসাদ সাহেব তার আদরের পুত্রবধূকে নিয়ে গায়েব হয়ে গেল। পার্থিব আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। ভ্রু কুঁচকে বসতে বসতে বলল, দোষ করেও জিতবে, রাগ দেখিয়েও জিতবে। ভাগ্য গুণে বউ পেয়েছি। পরের সময়গুলো কাটলো উল্কার গতিতে। শ্রুতিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার 1 মাস পার হয়ে গেল। ইতোমধ্যে মাঝে ঘটে গেল বিশাল বড় বড় ঘটনা। শ্রুতি তার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ায় যারা খুশি কিংবা চিন্তামুক্ত হয়েছিল তাদের মধ্যে বিভা অন্যতম। বোনের চিন্তায় ছিল পাগল প্রায়। ঠিক করেই ফেলেছিল নিজে গিয়ে শ্রুতিকে নিয়ে আসবে, কিন্তু ভাগ্য সহায় হয়ে তাকে যেতে দেয়নি। তার আগেই পার্থিব এবং আসাদুজ্জামান নিয়ে গেল শ্রুতিকে। শান্তি পেল বিভা। এর 2-3 দিন পরেই হামিম অসুস্থ হলো। বিভা হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানালো অপারেশন যত দ্রুত হওয়া যায় ততই ভালো। বাসায় এসে সব বলার পরপরই মাহাথির সিদ্ধান্ত নিয়ে ফেলল অপারেশন হবে 1 সপ্তাহ পরেই। সে নিয়ে পরদিন মাহাথির সন্ধ্যার পর নিজেই গেল ডক্টরের সাথে কথা বলতে। ডক্টর জানালো সমস্যা হবে না, যত দ্রুত করা যায় তত ভালো। হামিমের অভিভাবক বলতেই 2 বোন এবং 2 বোনের স্বামী। তাই মাহাথির ভাবল পার্থিবকে জানানো দরকার। পার্থিব এতদিন খোঁজ খবর নিলেও তাকে এবং শ্রুতিকে অসুস্থতার ব্যাপারে জানানো হয়নি বিভার বারণে। তবে এখন জানা তার অধিকার। সব শুনে পার্থিবও সম্মতি দিল। পরের সপ্তাহেই হামিমের অপারেশন হয়ে গেল। বলা বাহুল্য টাকা দিল পার্থিব এবং মাহাথির। মাহাথির তার ব্যাংক থেকে জমানো টাকা তুলে ফেলল। পার্থিবের টাকা না নিতে চাইলে পার্থিবের অনুরোধে নিতে বাধ্য হলো। মাঝে অবশ্য টাকা দেওয়া নিয়ে বিভার সাথে হলো এক শান্ত যুদ্ধ। বিভা 1,70,000 টাকা এনে দিল মাহাথিরের কাছে। মাহাথির তা দেখে শান্ত মুখে বিভাকে বলল, তোমার টাকা বেশি হলে প্লেন বানিয়ে উড়িয়ে দিতে পারো, নৌকা বানিয়ে পানিতে ভাসাতে পারো, কিংবা জানালা দিয়ে ফেলে দিতে পারো। আমাকে দেওয়ার প্রয়োজন নেই। বলেই উঠে চলে গেল। বিভার উত্তরের সুযোগ রাখল না। বিভা মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল নিজের স্বামীর এমন উত্তরে। অপারেশনে লাগলো প্রায় 6 লাখের মতো টাকা। হামিমের বেশ কিছু সমস্যা ছিল। হার্টে ছিদ্র, রক্তনালী অচল, বুকের বাল্ব নষ্ট, পায়ের সমস্যা, সব মিলিয়ে গেল 5-6 মতো। সবচেয়ে স্বস্তি এবং শান্তির ব্যাপার হলো হামিমের অপারেশন সম্পূর্ণ হলো ভালোভাবে। এরপর আইসিইউতে রইল 1 সপ্তাহের মতো। ডক্টরের কথা অনুযায়ী বাসায় ফিরে ভালোভাবে পায়ের ব্যায়াম করলে সে স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবে। এছাড়া বুকের সমস্যার কারণে সকল প্রকার খেলাধুলা থেকে বিরত থাকতে হবে, নয়তো বুকের কৃত্রিম বাল্ব যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে। আইসিইউ থেকে হামিমকে বাড়ি ফিরিয়ে আনার পরই যেন কেটে গেল বিভীষিকাময় মুহূর্ত। সবার বুক থেকে নেমে গেল এক বিশাল বড় পাথর। বিশেষ করে
বিভা আর শ্রুতি। হামিম এখন বিভার বাড়িতে আছে, সম্পূর্ণ বেড রেস্টে। নড়াচড়া করা তার স্বভাব, তবুও সবার অনুরোধে চুপচাপ শুয়ে থাকতে হয়। হামিমের অপারেশনের পর প্রায় প্রতিদিনই শ্রুতি পার্থিব বিভার বাড়িতে এসেছে, দেখে গেছে। পার্থিব না পারলেও শ্রুতি একাই চলে আসতো। রাতে পার্থিব এসে হামিমকে দেখে শ্রুতিকে নিয়ে যেত। আজও তাই হলো। সারাদিন হামিমের সাথে কাটিয়ে শ্রুতিকে নিয়ে বেরিয়ে পড়ল পার্থিব। গাড়িতে আছে তারা। শ্রুতি বাহিরে তাকিয়ে দেখছে রাতের শহর। একবার চোখ ফিরিয়ে চাইল পার্থিবের দিকে। শান্ত মুখে বসে আছে পার্থিব বাহিরের দিকে মুখ করে। আজ সে ড্রাইভ করছে না, ড্রাইভার আছে। অগত্যা দুজনের পেছনে বসে আছে। শ্রুতি চোখ ফিরিয়ে নিল। গত 1 মাস এত তাড়াহুড়োয় পার হলো যে নিজেদের সম্পর্কের দিকে তাকানোর সময় পাওয়া গেল না। তবে শ্রুতি পার্থিবকে অনেক সূক্ষ্মভাবে অবজার্ভ করেছে। আর করে যা পেল তা হলো পার্থিব আগের মতো তার সাথে কথা বলে না। কেন বলে না? রাগ থেকে নাকি কষ্ট থেকে? শ্রুতি উত্তর খুঁজেও পেল না। এই 1 মাসে কথা বলার মতো বলেছিল শুধু হামিমের অপারেশনের দিনে। কত খারাপ লোক! খারাপ সময় স্ত্রীকে একা ছাড়ে না, অথচ অন্য সময় ঠিকই ভাব দেখায়। অসভ্য লোক। শ্রুতির ভীষণ অসহ্য এবং অস্থির লাগলো। পার্থিবের দিকে তাকিয়ে নিজে থেকেই ডাক দিল, শুনুন। পার্থিব চোখ ফিরিয়ে বলল, বলুন। আপনি কি আমার উপর রাগ? অনেক রাগ? একটুও রাগ নই। কেন? পার্থিব হেসেই উত্তর দিল। শ্রুতি নাক ফুলিয়ে উত্তর দিল, না কিছু না, এমনিতেই। বলেই ঘুরে আবারও বাহিরে চোখ নিল। শ্রুতি ঠিক জানে পার্থিব তার উপর রাগ, অনেক রাগ। কত ধুরন্ধর লোক রাগ করেও হাসে যাতে শ্রুতি ধরতে না পারে। শ্রুতি কি এতই বোকা? রাগের মাঝে শ্রুতির মন খারাপ হয়ে গেল। পার্থিব কেন রাগ করেছে? সে যখন পার্থিবের দিকে আগাতে চাইল তখনই পার্থিব মুখ ফিরিয়ে নিল। কেন? 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 আর ভালোবাসে না বুঝি? শ্রুতিকে অসুন্দর লাগে তাই? আর ভালোবাসবে না কখনো? মাহাথির অফিসে বসে পার করছে অলস সময়। আনাস আসছে না কিছুদিন যাবৎ, হয়তো ছুটি নিয়েছে বউয়ের প্রেগন্যান্সি উপলক্ষে। বিগত দিনগুলো চলে গেল চোখের নিমেষে, তবে হালকা লাগছে। বাচ্চাটাকে ওইভাবে অসুস্থ হয়ে কতদিন আর পড়ে থাকতো। শেষমেশ অপারেশন হলো, এই শান্তি। তবে এখন বিভার কথা ভাবতে গেলেই চোখে ভাসে কেবল বিভার করুণ অসহায় মুখ। ভাইয়ের অপারেশনে কি অসহায়ত্ব তার! মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। 2 দিন বিভা ঠিক মতো খেলো না। অবশ্য তাদের কারোরই সেভাবে খাওয়া দাওয়া হয়নি ভালোভাবে। দৌড়ঝাঁপে অবস্থা খারাপ, তবুও পার্থিব ছিল, দুজন মিলে সামলে নিয়েছিল পরিস্থিতি। মাহাথির এতদিনে খুব ভালোভাবেই বুঝে ফেলেছে সে বিভার প্রতি দুর্বল, মারাত্মক পরিমাণ দুর্বল। তবে এই দুর্বলতাকে সে ভালোবাসার নাম দিতে নারাজ। জেদ 2 প্রকার হয়, ভালো জেদ আর খারাপ জেদ। মাহাথিরের মধ্যে 2 জেদের মিশ্রণেই দেখা যায়। তবে বর্তমানে তার খারাপ জেদ থেকে সে নিজেকে মানাতে চেষ্টা করলেও সে কাউকে ভালোবাসতে পারে না। সে বিভাকে ভালোবাসে না। এখন থেকে যথাসম্ভব সে বিভার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। এতে যদি সমস্যার সমাধান হয়, এতে যদি মাথার মধ্যে পোকার মতো ঝিঝি করতে থাকা বিভার চিন্তা দূর হয়। ভালোবাসলেও ঠিক ছিল যদি চিন্তা না হতো। এই চিন্তাটাকেই মেনে নেওয়া যাচ্ছে না। এত চিন্তা ভাবনা কেন হবে? ওয়াই? বাসায় ফিরে মাহাথির ভালোভাবে শরীর ধুয়ে নিল। হামিমের ঘরে যেতে হবে। শরীরে জীবাণু থাকা যাবে না, এতে করে তাজা ক্ষততে ইনফেকশন হওয়ার চান্স থাকে। মাহাথির ঘরে গেল হামিমের। তাদের মধ্যে বেশ ভালো ভাব হয়েছে। ঘরে ঢুকতেই দেখতে পেল হামিম শুয়ে আছে। তাকে দেখেই মুখ যতটুকু প্রসারিত করা যায় করে ফেলল। মুখে বালিশ চাপ দেওয়া, এটা ডক্টরের নির্দেশ ছিল। মাহাথির পাশে বসে হামিমের চুলে হাত বুলিয়ে দিল। কেমন আছেন লিটল ব্রাদার? ভালো নেই। সে কি, কেন? আমাকে ভালো খাবার দেওয়া হয় না। আমার স্যুপ সবজি ভালো লাগে না। তুমি কি খেতে চাও আমাকে বলো, ভাইয়া নিয়ে আসবো। আমি তরমুজ খাবো। মাহাথির তাকিয়ে রইল হামিমের দিকে। ছেলেটার কথা আটকে আটকে পড়ে সবসময়। অনেক কষ্টে সে প্রতিটা বাক্য শেষ করে। প্রথমে অসুবিধা হলেও এখন সে বুঝতে পারে। তবে এখন বুঝতে পারল না মরতুজ কি জিনিস। মরতুজ তরমুজ। মাহাথির বিভ্রান্তিকর দৃষ্টি নিয়ে শুধালো, তুমি কি তরমুজের কথা বললে? না, আমি তরমুজ খাবো। মাহাথির কিছুক্ষণ নিজের কপাল চুলকালো, তারপর
এরপর হেসে বলল, আর কোনো সমস্যা আছে? আছে আরেকটা বড় সমস্যা। আমি আপুর ফোন খুঁজছি, কিন্তু আপুর ফোন থেকে কয়েন খেতে পারি না। ওই বাচ্চাটাকে খুঁজে পাই না কয়েন খাওয়ার জন্য। মাহাথির হেসে ফেলল হামিমের কথায়। বুঝলো হামিম গেমস খেলতে চাইছে। আগে যেমন খেলতো। মাহাথির নিজের ফোন বের করে হামিমকে দিল, বলল, এই নাও, কয়েন খাও। তবে বেশিক্ষণ কিন্তু খেলা যাবে না, বেশি খেললে মাথা ব্যথা করবে। হামিম মাহাথিরের কথাকে গুরুত্ব দিল না, অগ্রাহ্য করলো। বোঝা গেল না, সে নিজের মতো খেলতেই থাকলো। রাতেই শোনা গেল আরেক কথা। বিভা আজ রান্না করতে গিয়ে দা চালিয়ে দিয়েছে নিজের হাতের উপর, তাই বিভার হাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। কথাটা মাহাথির শুনলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল বিভার দিকে। মনে চাইল সামনে দাঁড়ানো বিভাকে এক আছাড় মেরে গিলে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। তাই নিজের ইচ্ছেকে চাপা দিয়ে মাহাথির চুপচাপ বসে রইল। মনে পড়ল সে পণ করেছে বিভার থেকে দূরে থাকার। এটা নিজের উপর একটা পরীক্ষা করা হয়ে যাবে। অতএব মাহাথির না তো বিভাকে কিছু বলল, না বিভা সম্পর্কিত কোনো কথায় উত্তর দিল। তবে দেখে শান্তি পেল যে বিভা খাচ্ছে, তার আম্মা বিভাকে খাইয়ে দিচ্ছে। মাহাথিরের চোখ বিভার হাতের দিকে যেতেই ভেতরটা কেমন যেন করে উঠল। সারা ঘর কাগজ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মাহাথির। দেখতেও বিরক্ত লাগছে, আবার গুছিয়ে রাখতেও মন চাইল না। নিজের সাথে যুদ্ধ করে একটা একটা কাগজ ভীষণ অযত্নের সাথে তুলে নিল। টেবিলের ওপর ধাপ করে রেখে দিয়ে তৈরি করে ফেললো কাগজের স্তূপ। এসে অন করলো নিজের ল্যাপটপ। এমন ফালতু কাজ সে করে কিভাবে ভেবেই বিরক্তিতে মুখ কুঁচকে গেল। আজ সে অফিসে স্যারের বকা খেয়েছে, ভয়ানক বকা। অফিসে থাকে সকাল 8টা থেকে বিকেল 6টা, 10 ঘন্টা। 10 ঘন্টায় কোনো ভুল হতে পারে না? 10 ঘন্টা বসে বসে টাইপিং করা সম্ভব? আবার বলে কি না, তুমি কিন্তু এখন অনেক অমনোযোগী থাকো। তার মনোযোগ সে কই রাখবে না রাখবে সেটা কি ওই লোক ঠিক করবে? সিসিটিভি দেখে কখনো বোঝা যায় কার মনোযোগ কোথায় থাকে? আশ্চর্য রকমের গাধা একটা লোক। মাহাথির, আপনার জন্য নাস্তা এনেছি। মাহাথির ঘুরে তাকালো। বিভাকে দেখে তার আরো রাগ হলো। রাগের থেকেও যে বিভার মুখটা দেখে তার অন্তর শান্তি পেল, তা সে বুঝলো না, মানল না। তার খেয়ালে কেবল এলো মেয়েটার থেকে যত দূরে যেতে চাচ্ছে তত যেন কাছে চলে আসছে। মাহাথির নিজের কাজে মন দিল, ওদিকেই তাকানো যাবে না। বিভা হাঁফ ছাড়লো। সে এত সুন্দর করে শাড়ি পরেছে, মানুষটা খেয়াল পর্যন্ত করলো না। বিভা এগিয়ে গিয়ে নাস্তা রাখলো টেবিলে। ঘুরে আয়নায় নিজেকে একবার দেখলো ভালো লাগছে কিনা। মাহাথির বিভাকে দেখা দূর, খাবারের দিকেও তাকালো না। বিভা অন্যদিক দিয়ে খাটে উঠে মাহাথিরের পাশে এলো, কাঁধে মাথা রেখে বসলো। মাহাথির ভীষণ অবাক হয়ে বিভাকে দেখলো। আশ্চর্যের সাথে সাথে নিজের জেদ থেকে বিভাকে দূরে সরানোর তীব্র ইচ্ছে হলো। বিভা মাহাথিরের বাহুতে 2 হাত রেখে ডাকলো, মাহাথির দেখুন কেমন লাগছে আমাকে। মাহাথির বিভাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালালো। ভালো লাগছে। আপনি না তাকিয়ে কিভাবে বুঝলেন ভালো লাগছে? একটু দেখুন, বেশি না, একটু। ল্যাপটপ থেকে নজর সরালো না মাহাথিরের, বলল, তোমার মুখ কি চেঞ্জ হয়েছে? তোমার মুখ কি চেঞ্জ হয়ে গেছে? আমি তোমাকে গত 7 মাস ধরে দেখছি বিভা। বিভা মাহাথিরের বাহুতে ধরে টানতে লাগলো। উদ্দেশ্য ল্যাপটপ থেকে হাত সরানো। মাহাথির নিজের হাতের চলন থামিয়ে দিল। বিভার দিকে চোখ তুলে চেয়ে বলল, রাগ তুলো না বিভা, সামনে থেকে যাও। বেশি বকছো বিভা, যাও। না, যাব না। দেখেন আম্মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আমি নিজেও পরতে পারি, তবে সেই পরিয়ে দিল। ভালো লাগছে না? এমন ন্যাকামো তোমার সাথে যাচ্ছে না। ভালো হয়েছে। আচ্ছা চলুন, বাইরে যেতে হবে না, একটু গল্প করি দুজন। মাহাথির নীরব রইল। বিভা অভিমানে গাল ফুলালো। মাহাথির, আপনি আমাকে ভালো কবে বাসবেন? আপনার উচিত না আমাকে ভালোবাসা? বলুন। উচিত। আপনি আমার সাথে এমন কেন করছেন? এইভাবে এড়িয়ে কেন যাচ্ছেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? ভীষণ কষ্ট, জেদ, অভিমান থেকে হালকা উচ্চ আওয়াজে বলল বিভা। মাহাথির বিভার দিকে তাকালো। সে কম কিসে, সেও দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে এড়িয়ে যাচ্ছি বুঝেও কেন বসে আছো? চলে যেতে পারছো না? আর কি শুনতে চাও তুমি? ভালোবাসি কি না? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যাপি? এটাই শুনতে চেয়েছিল তো 7 মাস ধরে। বলে দিলাম হ্যাপি। এবার যাও। কথা থামিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলল মাহাথির। মাহাথিরের এমন আচরণে বিভা ধপ করে নিভে গেল। বলার মতো কিছু পেল না। মাহাথিরের এমন কথা যেন বিভাকে নিভিয়ে দিল একেবারের মতো।
বিভা মলিন হাসল। থ্যাংক ইউ মাহাথির, মিথ্যে হলেও বলার জন্য। মাহাথির তাকিয়ে রইল। বিভা বলল, আপনার তো অফিস থেকে এলেই ক্ষুধা লাগে, তাই বানিয়েছি, ক্ষুধা পেলে খেয়ে নেবেন। মাহাথির তাকিয়ে দেখল মেরুন রঙের জামদানি পরিহিতা মেয়ে নিশ্চুপে তার ঘর ত্যাগ করল। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।